এইটা আরশোলা পোকা মিক্স বিক্রি হচ্ছে এখন। অলরেডি একটা ভাজার কাজ চলছে। গুড মর্নিং সবাইকে, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মিস বংরোভার। আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আর নতুন বছর সবার দারুণ কাটছে। আমি এখন আছি লিজিয়াং বলে একটা টাউনে, চায়নাতেই। আর এই টাউনটা চায়নার দক্ষিণে অবস্থিত, আর এটা হলো ইউনান বলে একটা প্রভিন্স আছে এখানে। এটা হলো এই প্রভিন্সের একটা পার্ট। তো আমি আরো বলবো আমি এখানে কি করে আসলাম, কারণ আমি আসাটা আপনাদের সাথে শেয়ার করিনি। আপাতত আমি এখন আমার চারপাশটা আগে দেখাই। এগুলো হলো বিভিন্ন রকমের আচার, মানে এখানকার লোকাল আচার, যেগুলো এখানে রেখেছে টেস্ট করার জন্য। এই যে এখানে চামচ রয়েছে ছোট ছোট, আর এইগুলো হলো এখানে এরকম করে বিক্রি করা হয়। এটা একটা আচারের দোকান। এই যে লিজিয়াং টাউনটা, সেটা কিন্তু 800 বছর পুরনো। আর এই টাউনটাতে যারা মেন বাসিন্দা ছিলেন তখনকার দিনে, তাদেরকে বলা হতো নাক্সি। এবারে এই যে টাউনটা, মানে এই যে বলতে গেলে যে রোড দিয়ে আমি এখন হাঁটছি, সেটা ছিল টি হর্স রোডের একটা পার্ট। তো আপনারা যারা টি হর্স রোড জানেন না, টি হর্স রোড বেসিক্যালি হলো ইন্ডিয়া, চায়না আর টিবেটের সাথে চা আর ঘোড়ার ট্রেডিং হতো। ঘোড়া মানে টিবেটের যে ছোট ছোট ঘোড়াগুলো হয় না, পনি যেগুলোকে বলে, সেগুলোর সাথে চায়ের ট্রেডিং হতো এই তিনটে জায়গা জুড়ে, এই তিনটে দেশ জুড়ে। এই রোডটা বা বলা যায় এই টাউনটা ওই টি হর্স রোডের একটা পার্ট ছিল। টি হর্স রোড এখন আর এক্সিস্ট করে না। আর এই টি হর্স রুটটাকে আপনারা ওই সিল্ক রুটের মতো একটা ট্রেডিং রুট যেটাকে বলে, মানে যেখান থেকে জিনিসপত্র আদান প্রদান, কেনা বেচা, এইসবের জন্য এই রুটটাকে ব্যবহার করা হতো। এটা বোঝার সুবিধার জন্য আমি বললাম। এটা কবে শুরু হয়েছিল সেটা কেউ জানে না, কারণ যেহেতু এটা অনেক পুরনো একটা ব্যাপার এই ট্রেডিংটা, স্পেশালি টি হর্স রোডের ট্রেডিংটা। কিন্তু এটা শেষ হয়েছিল 20 শতাব্দীতে। 20 শতাব্দী অব্দি এটা চলেছিল ধরা হয়। আজকে আমার প্ল্যান হলো যে আপনাদেরকে এই যে টাউনটায় আমি আছি লিজিয়াং, সেই টাউনটা সুন্দর করে ঘুরে দেখাবো এবং নিজেও ঘুরে দেখবো। আমার এখানে আসার বেশ অনেকদিন ধরে ইচ্ছে ছিল। আর এটা কিন্তু মায়ানমার বর্ডারের অনেক কাছে এই জায়গাটা। আর আপনারা যদি সিচুয়ান নাম শুনে থাকেন না, আমরা খাই সিচুয়ান নুডলস, সিচুয়ান মোমো, হেন তেন যত সব সিচুয়ান খাবার আছে, সেই সিচুয়ান যে প্রভিন্সটা বা যে জায়গাটা, সেটা কিন্তু এখান থেকে বেশ কাছে। আমি সেটাই আজকে যাচ্ছি না, বা যাওয়ার প্ল্যানও নেই। আর এই যে জায়গাটা, সেটাও অনেক বড়, এটা কোনো ছোটখাটো জায়গা নয়। তো আজকে আমি এই জায়গাটাই পুরো ঘোরাবো। ভীষণ সুন্দর জায়গা, যেদিকেই তাকাচ্ছি দারুণ দারুণ দোকান, প্রপার মার্কেট বসেছে। আর এখানে অনেক ছোট ছোট জিনিসপত্রও আছে। আমি আগেই বললাম 800 বছর আগে এটা শুরু হয়েছিল এই শহরটা, এই টাউনটা। আর এখানকার যারা মেন বাসিন্দা তাদেরকে বলা হয় নাক্সি। এবারে নাক্সিরা তো ছিল, কিন্তু তারপরে এখানে হান প্রজাতি, হান হলো একটা এথনিসিটি, হান প্রজাতির যারা মানুষ তারা এখানে এসে বসবাস শুরু করে। তো এই মুহূর্তে এই যে জায়গাটা, সেটা মিক্স হলো হান, নাক্সি আর টিবেটিয়ানদের। তো এবার কনফিউশন হতে পারে যে হান মানে কি। হান হলো
ধরুন চায়না যে গোটা দেশ, সেই গোটা দেশে 92% মানুষকে মানে সেই প্রজাতিকে হান বলা হয়। যেমন আমাদের আছে না, যেমন আমরা জানি যে টিবেটিয়ান, তারপরে ইন্ডিয়াতে আছে দ্রাবিডিয়ান, তারপর আরিয়ান, এরকম যে এক একটা প্রজাতি আছে, হান হলো একটা সেরকমই প্রজাতি। চায়নার 92% ওরা, এবং বাকি 8% হলো ছোট ছোট এই যে এরা, যেমন টিবেটিয়ান, তারপরে নাক্সি, আরো কিছু ছোট ছোট প্রজাতি নিয়ে পুরো দেশটা তৈরি। এখানে একটা পার্লার আছে, রাস্তা থেকে হাঁটতে হাঁটতে দেখছি এই যে এই পার্লার মতো একটা, যেখানে এখানকার যে ট্রেডিশনাল যারা নাক্সি তাদের যে ট্রেডিশনাল জামা কাপড়, সেই জামা কাপড় ভাড়া করা যায়, প্লাস একটা মেকওভার করা যায়। মানে পুরো একটা জামা একদিনের জন্য বা কয়েক ঘন্টার জন্য হয়তো জামাটা ভাড়া করে ওরাই মেকআপ করে দেবে, সব করে দেবে। তো ওরকম একটা জায়গা রয়েছে, আমি দেখাচ্ছি। তো এই হলো নাক্সিদের ট্রেডিশনাল ওয়্যার। আচ্ছা, এই যে এত টাকায় বোধহয় মেকআপ, কোনো একটা টাকায় বোধহয় জামা কাপড় ভাড়া, এরকম। যে এখন একজন সাজছে, এরকম জামা কাপড় এখানে রয়েছে। নাক্সি সম্প্রদায়ের নিজস্ব ভাষা, সঙ্গীত এবং ঐতিহ্য রয়েছে। তারা দোংবা ধর্ম অনুসরণ করে, যা প্রকৃতি এবং আত্মাকে সম্মান করে। তারা দোংবা নামে একটি প্রাচীন লিপিও ব্যবহার করে, যা আজও ব্যবহৃত প্রাচীনতম লেখার পদ্ধতিগুলির মধ্যে একটি। তাদের ঐতিহ্যবাহী সঙ্গীত 1000 বছরেরও বেশি পুরনো এবং আজও লিজিয়াং শহরে শোনা যায়। ম্যাঙ্গো, ম্যাঙ্গো টি। রাস্তায় হাঁটতে হাঁটতে এখানে এরকম করে অফার করে, মানে খেয়ে দেখো, তারপর নিতে হলে নাও। এটা হচ্ছে ম্যাঙ্গো টি। থ্যাংক ইউ। আর এইগুলো হলো চাগুলো, মানে ওখানেও বানিয়ে আমাকে দিল। আর এইগুলো হলো মেন চাগুলো। আমার ম্যাঙ্গোটা ভালো লেগেছে। দিস ইজ দ্য ম্যাঙ্গো। তো এইটা হলো ম্যাঙ্গো। Mango passion fruit. Yeah, it's good. Okay. The price? How much? এইভাবেই এখানে আমি সবার সাথে কথা বলছি ট্রান্সলেটরের মাধ্যমে। প্রাইস? ওকে। তো আমাকে আরেক রকম চা বানিয়ে দিচ্ছে, এই লালটা, যেটা বলছে যে পাহাড়ে যখন উঠবো, এই যেরকম ভাবে বানাচ্ছে, পাহাড়ে উঠলে নাকি এটা অনেক হেল্প করে নিঃশ্বাস নিতে, এইসব। তো খুবই ইজি বানানো, জাস্ট নিল, গরম জলে এরকম গুললো আর হয়ে গেল। থ্যাংক ইউ। এটা দারুণ খেতে। চা প্যাক হচ্ছে। আর এই জায়গাটা কিন্তু চায়ের জন্য খুব বিখ্যাত, মানে এরকম ধরনের ড্রাই ফ্রুট দেওয়া চায়ের জন্য খুব বিখ্যাত। আমি আগেই বললাম এটা টি হর্স রুট ছিল, তো টি এখান থেকেও আসতো, ভালো ভালো রকম টি। This is good for the skin. You can try it. This one. আচ্ছা, এটা নাকি স্কিনের জন্য খুব ভালো, ওদের এখানকার স্পেশাল। থ্যাংক ইউ। এটা হলো ব্লুবেরি আর ওয়াটারমেলন। তো এখানে মোট 1 2 3 4 5 6 7 রকম চা আছে।
প্রত্যেকটা আমাকে ট্রাই করিয়েছে, তার মধ্যে 3টে আমি কিনছি। তো আমি দেখাচ্ছি আমি কি কি কিনছি। আমি কিনছি এটা একটা গ্রিন টি, তার মধ্যে টুকটাক অনেক কিছু রয়েছে যেটা ওই রোজ খেলে ওই লিভারটাকে আর কি ভালো রাখে, এইসব টুকটাক ব্যাপার আমি ভুলে গেছি অলরেডি। আর এইটা হলো সর্দি কাশি হলে সেখানে খুব হেল্প করবে, আর এটা তো আমি বললামই এটা নিচ্ছি। এই যে 3 প্যাকেট। 我待会儿给你们泡一杯在路上喝。ওকে, এখন মাপা হচ্ছে। একটা খুব ভালো জিনিস এখানে করলো, এই যে 3টে জিনিস যে মাপছে এর প্যাকেটের একটা ওজন আছে। ইয়া, ওকে। তো এই যে প্যাকেটগুলো, এই প্যাকেটগুলো কিন্তু মানে একটা মিনিমাম ওজন আছে, আর তার ভেতরে চাগুলো, তো ও আগে কি করলো প্যাকেটগুলো মেপে নিল, মেপে নেওয়ার পর ওই মাপটা বাদ দিয়ে তারপর চাগুলো মাপলো। এটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। এটা হলো আলিপে অ্যাপ, এটা দিয়ে কিভাবে পে করব, উনি আমাকে স্ক্যান করতে দেবেন, তো আমি দেবো ওনাকে কোড। এবার আমি এখানে আমার পিনটা দেব, আমি আমার পিন দিয়ে দিলাম। এবারে এটা কাজ চলছে, পেমেন্ট সাকসেস। তো এটা এতটাই ইজি করা। আমার নেওয়া হয়ে গেল, এটা 3টে আছে এর মধ্যে, আর আমি এতটা নিচ্ছি বলে আমাকে 200 গ্রাম ফ্রি দিচ্ছে। তো 200 গ্রাম ফ্রিটা আমি ওই স্কিনের জন্য যে চাটা ভালো ওইটা নিচ্ছি, দেখাচ্ছি। এইটা আমি নিচ্ছি, এটা হলো রোজ আর কি কি যেন আছে, রোজ, ব্লুবেরি আর বুঝতে পারছি না কি আছে। তো যাই হোক, 200 গ্রাম অনেকটাই, এটা আমাকে ফ্রিতে দেবে, কি ভালো। দূরে বন্ধু দাঁড়িয়ে আছে, বন্ধু বোধহয় দোকানে এসছে। কি ব্যাপার? ব্যাপার চাইনিজ বোঝো কি? লিজিয়াংয়ের ইতিহাস প্রায় 700 বছরেরও বেশি পুরনো। নাক্সি সম্প্রদায়ের নেতা মু পরিবার এই শহরকে শাসন করতেন। তারা মুফু প্রাসাদ তৈরি করেছিলেন, যা রাজনীতি এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। মিং এবং চিং রাজবংশের সময় লিজিয়াং একটি শক্তিশালী এবং ধনী শহরে পরিণত হয়েছিল। হাঁটতে হাঁটতে একটা বাচ্চাদের স্কুল খুঁজে পেলাম, সুন্দর, বেশ অনেকটা বড়। আমি বেশ দারুণ ওই পড়াশোনা করার আওয়াজ পাচ্ছি, সেই একসাথে কবিতা বলা ওরকম টাইপের। তো এইটা হলো স্কুলের মেন গেটটা, এই যে। তো আমি এখন রীতিমতো একটা অলিগলি দিয়ে যাচ্ছি, আমি একটা জায়গা খুঁজছি, তো সেই জায়গার সন্ধানে আমাকে এরকম গলি দিয়ে যেতে হচ্ছে। গলিগুলো এরকমই যে এখানে কিন্তু খুব ইজিলি হারিয়ে যাওয়া যাবে।
এখন আমি এই প্যালেসটাই ঢুকবো, এই প্যালেসটাই খুঁজছিলাম। প্যালেসটার নাম হলো মুফু প্যালেস। এই প্যালেসে ঢোকার জন্য টিকিট কাটতে হয়, আর এইটা হলো টিকিট কাউন্টার। ঠিক আমি এখান থেকে ঢুকলাম, এখানে এসেই একদম সাইডেই টিকিট কাউন্টার। তো এইটা হলো টিকিটটা। টিকিটের দাম নিল 40 ইউয়ান। ঢুকে গেলাম, এই টিকিট কাটলাম, তারপর এই জায়গাটা টিকিটটা চেক হলো, মানে একটুকুনি ছিঁড়ে আমাকে দিল বাকিটা। এবার আমি প্যালেসটা সুন্দর করে দেখাবো। চীনের ইউনান প্রদেশের লিজিয়াং শহরে জেট ড্রাগন স্নো মাউন্টেনের ঠিক নিচে এক জাদুকরী স্থান লুকিয়ে আছে, যাকে আমরা এখন মুফু প্রাসাদ বলে জানছি। এই প্রাসাদকে অনেকেই নাক্সিদের নিষিদ্ধ শহর বলে ডাকেন, কিন্তু এটি শুধু একটি প্রাসাদই নয়, একটি জীবন্ত ইতিহাস যা শতাব্দীর পর শতাব্দী ধরে তার গল্প বলে চলেছে। 13 শতাব্দীতে মু পরিবার এই প্রাসাদটি তৈরি করেছিলেন। তারা প্রকৃতির সাথে গভীরভাবে যুক্ত ছিলেন। তাদের নামের অর্থই, অর্থাৎ মু কথাটির অর্থ হলো কাঠ। মুফু প্রাসাদ শুধু একটি রাজকীয় বাসস্থানই ছিল না সেই সময়, এটি লিজিয়াংয়ের রাজনীতি, অর্থনীতি এবং সাংস্কৃতিক কেন্দ্র ছিল। মিং রাজবংশের সময় এই প্রাসাদটি তার গৌরবের শিখরে পৌঁছায়। এখানে নাক্সি, তিব্বতী এবং হান স্থাপত্যের এক অনন্য মিশ্রণ দেখা যায়, যা এই প্রাসাদকে আরো বিশেষ করে তুলেছে। মুফু প্রাসাদ প্রাচীন টি হর্স রোডের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্রও ছিল। এই পথ দিয়েই চা, ঘোড়া এবং সংস্কৃতির বিনিময় হতো। এই মুফু প্রাসাদ সেই সময় কিন্তু শুধু একটি প্রাসাদই ছিল না, এটি ছিল এক জীবন্ত সাংস্কৃতিক হাব, যেখানে নাক্সি সম্প্রদায়ের ডিংবা লিপি, সঙ্গীত এবং ধর্মীয় ঐতিহ্য সংরক্ষিত হতো। কিন্তু সময়ের সাথে সাথে প্রাসাদটি ধ্বংস হয়ে যায়। 1999 সালে এটিকে আবার পুনরুদ্ধার করা হয়, যেন ইতিহাসকে আবার জীবন্ত করে তোলা হয়। এখন এর নকশায় মিং রাজবংশের স্থাপত্যের ছোঁয়া রয়েছে, যাতে হান, বাই এবং তিব্বতী শৈলীর মিশ্রণ দেখা যায়। এই প্রাসাদটি প্রায় 30,000 বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত। এর নকশায় নাক্সি কারুকার্যের সৌন্দর্য ফুটে উঠেছে। এখানে রয়েছে বিশাল হল, সুন্দর উঠোন এবং মণ্ডপ, এবং বিভিন্ন রকম ধারণা যে তখনকার দিনের মানুষের বসবাস কিরম ছিল। আজ মুফু কিন্তু শুধু একটি ইট পাথরের গাঁথুনিই নয়, এটি নাক্সি সম্প্রদায়ের ডংবা লিপি, সঙ্গীত এবং ধর্মীয় ঐতিহ্যেরও ঘর। এই ঐতিহ্য আজও নাক্সি সম্প্রদায়ের মধ্যে জীবিত আছে। মুফু প্রাসাদ শুধু একটি স্থান নয়, এটি একটি জীবন্ত ইতিহাস যা শতাব্দীর পর শতাব্দী ধরে তার গল্প বলে চলেছে। এখানে এসে মনে হয় সময় যেন থমকে দাঁড়িয়েছে, আর প্রকৃতি এবং মানুষের সৃষ্টির মেলবন্ধন আপনাকে মুগ্ধ করবে। এই যে মুফু প্যালেস, এটা হলো তার গার্ডেন এরিয়া। গার্ডেনটা আমি ভালো করে দেখাচ্ছি। এটাকে জেট প্যালেস বলা হয়, কারণ এটার ওই পাশ থেকে দেখা যাচ্ছে কি, আমি দেখাচ্ছি আবার, ওই পাশ থেকে দারুণ একটা জেট যে পাহাড়টা আছে তার ভিউ দেখা যায়। মুফু প্রাসাদ শুধু একটি প্রাসাদই নয়, একটি স্বপ্ন, একটি রহস্য এবং এক অবিস্মরণীয় ইতিহাস।
চলতে চলতে ওই প্যালেস থেকে বেরিয়ে এসে এখানে একটা সুন্দর যোগার্টের দোকান পেলাম। তো যোগার্ট করে দিচ্ছে, মানে এগুলো করাই আছে, জাস্ট আমার মনে হয় এগুলো ড্রিঙ্ক। তো এটা আমার চায়ের পরে সেকেন্ড মিল। তো আমি একটা নেব এখান থেকে। এগুলোর দাম হলো 10, 15, 15। তো আমি এইটা নিয়েছি 10টা। তো আমার মনে হয় এইগুলো 15 গুলো, 10টা বোধহয় এর থেকে একটু ছোট হবে। তো ওয়েট করছি। আর আমি যেমন বলেছিলাম, এই যে কোনো দোকানে আলিপে আর উইচ্যাট আপনারা এইভাবে পে করতে পারেন। এই যে আমারটা দিচ্ছে, তো দেখি কেমন। এটা খুব ভারী, মানে এইটা মনে হয় পাথরের জিনিসটা, আর উপরে দিয়ে দিয়েছে। খেতে হলো এই মিষ্টি লাস্সির মতো, কিন্তু অনেক ঘন, মানে পাতলা নয়, বেশ ভালো। এই যে পুরো টাউনটা আর আমি দুজনেই কিন্তু এখন মানে 2500 মিটার উপরে আছে। আমার অক্সিজেনের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু একটু এরকম মিষ্টি জাতীয় কিছু খাওয়া ভালো, মানে এরকম ড্রিঙ্ক বা কিছু যেগুলো একটু হেলদিও হয়ে যায়, কারণ অক্সিজেনটা কম, অনেক হাঁটছি, হেঁটেই চলেছি, সেই জন্য এগুলো বেশ ভালো। তো খেতে চলে এসেছি, ট্রান্সলেট করে কিছু খাবার নিলাম, সেগুলো দেখাচ্ছি। এখন হলো টাইম প্রায় 5টা বাজতে যায়। আমার সকাল থেকে খাওয়া বলতে ওই 7 গ্লাস চা, ওগুলো যাও ছোট ছোট ছিল, আর ওই যে আমি যোগার্ট ড্রিঙ্ক যেটা খেলাম ওটা। আর এখন আমি একটুকুনি খাবো, একটুকুনি না, আমি অনেকটাই খাবার অর্ডার করেছি। আর দেখি রাত্রিবেলায় যদি আবার পেটে জায়গা থাকে অবশ্যই। তবে এইসব জায়গায় এত ভালো ভালো খাবার পেটে জায়গা অটোমেটিকলি হয়ে যায়, পেট মন সবসময় আমার খালি থাকে। তো যাই হোক, আমি খাবারটা দেখাই। তো আমি অর্ডার করেছি এটা হলো ক্লে পট রাইস নুডলস। এর মধ্যে আছে ডিম, নুডলস, আর এই স্যুপ মতো বানিয়েছে, তার উপরে ভেজিটেবলস রয়েছে আর লঙ্কা। এইটা হলো এখানকার লঙ্কা, আর এটা হলো শসা। তো এটাকে আমি খেয়ে দেখবো, এটা একটা কোল্ড স্যালাডের মধ্যে পড়ে। আর এই আরেকটা অর্ডার করেছি, সেটা হলো পটেটো আর মাশরুম, মানে এইগুলো হলো আলু আর এগুলো হলো মাশরুম। এখানে ফাইনালি একটা রাখার জায়গা পেয়েছি, একটা ওই বক্স মতো আছে যার মধ্যে চপস্টিক গুলো সব রাখা এখানে। তো সবার আগে এই শসা মতো জিনিসটা খেয়ে দেখবো। তো এইটা তো বেসিক্যালি শসাটাকে কোনো একটা লঙ্কার আচার টাইপের দিয়ে মিক্স করেছে, ঠান্ডা। আর এইটা বোধহয় লঙ্কা। দারুণ টক। স্যুপটা দারুণ খেতে। এইখানে একটা ব্যাপার হচ্ছে, আমি আগে যে দুটো শহরে ঘুরলাম, যেখানে খেলাম, সেই শহরগুলো থেকে এই জায়গাটাতে খাবারের তেলের পরিমাণ অনেক বেশি, মানে অনেক বেশি। এই হলো আলু, মাশরুম, মাশরুমটাও খুব ভালো। নুডলসটা খুব অন্যরকম খেতে, এরকম চিবালে কিছুটা ওই গাম টাইপের, মানে অতটা গামের মতো নয়, কিন্তু ওরকম একটা টেক্সচার আর কি। তো এটা বোধহয় কিছু একটা অন্য কিছু দিয়ে বানানো, বেশ ভালো, অন্যরকম। তো আমি নুডলসটা প্রায় শেষ করেছি। এটা আছে ডিম, আর বোধহয় স্প্রিং অনিয়ন আর এদের কোনো একটা পাতা টাইপের, আমি সেটা বুঝতে পারছি না এটা কোন ভেজিটেবল। আর আছে কোথায় গেল, যে টমেটো, আর কি আছে, ব্যাস। আর স্যুপটা বেশ ভালো খেতে। সব ঘটনা আমার ক্যামেরা অফ করার পরই ঘটে। তো আমি এখানে জাস্ট ক্যামেরায় দেখালাম, মানে আমি
আমি যে খাবারটা দেখালাম, তারপরে আমি ফু দিয়ে দিয়ে খাচ্ছি আর কি নিজের মতো। তো 3 জন ছেলে মতো এসে আমাকে কি বেশ একটা জিজ্ঞেস করছে, ছেলে বলতে যে ট্রাফিক পুলিশ টাইপের থাকে না ওনারা, তো 3 জন আর কি ট্রাফিক পুলিশ মতো এসে আমাকে কি একটা জিজ্ঞেস করছে। এবার আমি ভাবছি কি বলছে, আমি তো মাথা নাড়াচ্ছি না করে। আর এখন মানে দুটো হাতি বিজি, ট্রান্সলেটার খুলবো কি না খুলবো। ওনাদের যখন কিছু বলা হয় ওনারা নিজেরা ট্রান্সলেটার বার করে মানে বলে ওরকম করে দেখায়। তারপরে একজন সেটা করলো, করে একটু ভাঙা ভাঙা ইংলিশে বললো ওয়্যার আর ইউ ফ্রম। আমি বললাম ইন্ডিয়া। চা ইন্দু ইন্দু ওয়েলকাম টু চায়না বলে চলে গেল। বেশ ভালো। তো আমি এখন চলে এসেছি আমার অ্যাকোমোডেশনের দিকে। আমি এইখানে যেখানে আছি এই হলো সেই বাড়িটা। বাড়ি না, এটা কি বলা যায়, হোটেলই বলা যায়। আমি দেখাচ্ছি। আমি যেদিনকে এখানে এসেছিলাম মানে আসার সাথে সাথে আমি ভিডিওটা তুলে রেখেছিলাম ঘরে, কারণ একটু সভ্য দেখতে লাগবে তখনই ঘরটা, সেটা দেখাচ্ছি। এবং তারপর আমি দেখাচ্ছি যে পুরো বাড়িটা কিরকম, মানে আমি থাকি উপরের তলায়, নিচটা পুরো কিরকম। তো এইটা হলো এন্ট্রান্সটা, আমি এখান থেকে ঢুকলাম। আর এই হলো চারিদিকটা, একদম সুন্দর গাছপালা দিয়ে সাজানো, সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। এই দিকের এই অ্যাকোমোডেশনটায় আমি আছি, এই ঘরটাতে। আর এখানে একটা এরকম রয়েছে, এখান থেকে সিঁড়ি। এবার আমি ঘরটা দেখাচ্ছি। এই হলো রুম। এখানে রয়েছে টিভি, একটা সুন্দর টিভি ক্যাবিনেট, একটা বড় খাট, আর এখানে একটা সুন্দর একটা সোফা। আর এখানেই রয়েছে জালনা, যেটা এখন কিছু দেখা যাবে না কারণ এখন রাত 1টা বাজে। আর ওপরে এখানে একটা জালনা টাইপের রয়েছে, যেটা খুললে একদম আকাশ থেকে ডাইরেক্ট সানলাইটটা আসবে উপর থেকে। আর এখানে এগুলো এরকম মানে বাম্বু দিয়ে কাজ। আচ্ছা, এখানে একটা বেড সাইড টেবিল, ওইদিকে একটা বেড সাইড টেবিল, এসি, আর এখানে হ্যাং করার। আর এটা বাথরুমটা আমার ভীষণ ভালো লেগেছে, স্পেশালি এই জিনিসগুলো। তো এটা হলো বেসিন, এখানে কিছু টাওয়াল আছে, আয়না, আর এই হলো স্নানের জায়গা, এটাও বেশ বড় স্পেসটা। আর এই যে অ্যাকোমোডেশনটা আপনারা এখন দেখলেন, এর দাম নিয়েছে মাত্র 900 টাকা, মানে 900 ইন্ডিয়ান রুপিস পার নাইট। এখানে ভাবাই যায় না এত সস্তা এরকম একটা সুন্দর অ্যাকোমোডেশন পাওয়া যাবে। হ্যালো, আমি বেরিয়ে পড়েছি রাতের মার্কেটটা দেখতে। রাতে আমার মনে হয় আরো সুন্দর আর বেশ জমজমাট, সকালের থেকে বেশি লোক। আর এখন ঠান্ডাটা হলো 5 ডিগ্রি। তো এই হলো রাতের মার্কেট, বেশ ভালো, বেশ জমজমাট। হাঁটতে হাঁটতে একটা দারুণ জায়গা, যেখানে অনেক অনেক খাবার রয়েছে, ঠিক আছে। আর এখানে না মানে সামনে একদম ভেজে ভেজে দিচ্ছে, আমি দেখাচ্ছি একবার। এটা বোধহয় স্কুইড বা কিছু একটা হবে, যেটা এখন ভাজছে। এইগুলো কোনো একটা মাংস, আমি ঠিক জানি না কি মাংস, তবে এইগুলোকে দেখে পর্ক টাইপেরই লাগছে। এবার দেখি, এটা একটা বোধহয় ফুড মার্কেট টাইপের ছোট। ও ডিম, চিজ, ডিম তার উপরে চিজ দিয়েছে। ভালো ভালো জিনিস, এইগুলো কিছু একটা, নো আইডিয়া কি, বেশ অদ্ভুত দেখতে। আমার মনে হয় ওইটা ডিমের কিছু, এইটা আমি জানি না, এটাও জানি না। এইগুলো হলো পোকা, চিংড়ি, এটা হলো ওই ওয়ার্মস বোধহয়, এইটা আরশোলা, এটা হলো ঘাস ফড়িং যদি আমি ঠিক বলে থাকি, এটাও এক ধরনের পোকা।
আমি পোকামাকড় ভয় পাই, তাই বেশিরভাগ পোকারই নাম জানি না, খালি দেখলেই পালিয়ে যাই। এটা পোকা না, কোনো একটা ছোট মাছ। তো এগুলো হলো মিক্স পোকা, মিক্স বিক্রি হচ্ছে। এই যে মানে যত রকম পোকা দেখালাম সব মিক্স করে এখানে দেবে এই বাটির মধ্যে করে, ছোট বাটি বড় বাটি। এগুলো হলো বড় বড় ওয়ার্মস, এগুলো তাই। এই আরশোলা আর আমি এক ঘরে কোনোদিন থাকতে পারি না। রাইস, উপরে দেখছি চিংড়ি, এখানে বাম্বুর ভেতর কিছু একটা, ডাম্পলিংস এখানে পাওয়া যাচ্ছে, ডাম্পলিংস। এখানে কিছু একটা মিক্স করে বোধহয় বানিয়ে দেবে টাইপের। এখানেও এগুলো শোয়ের জন্য রেখেছে, এগুলো অরিজিনাল হয় না। বিভিন্ন রকমের মাশরুম রয়েছে এখানে, বোধহয় মাশরুমটাকে ওই বয়েল করে স্পাইস দিয়ে সব সবজি দিয়ে বানাচ্ছে। এই যে কেউ একজন টিস্যু নিতে এসছে। এখানে রয়েছে মাংস মাংস মাংস। এইটা কি আমি জানি না, দেখতে অনেকটা দূর থেকে দেখলে ওই প্যানকেক টাইপের দেখতে। এটা তো চিপস। এখানে এক ধরনের মাছ, জানি না কি মাছ, বেশ চওড়া ধরনের। এই পাশে রয়েছে নর্মাল ওই ফ্রাইড রাইস, তারপরে আরো টুকটাক যেখানকার খাওয়া সেগুলো। আমি অনেক শুনেছিলাম, অনেক জায়গায় দেখেছিলাম চায়নাতে নাকি সব জায়গায় আরশোলা খাওয়া হয়, এরকম ধরনের পোকামাকড় খাওয়া হয়। এটা কিন্তু সত্যি নয়, সব জায়গায় খাওয়া হয় না। আমি যতগুলো জায়গায় গেলাম, আর আমি ফুড ভালো রকম এক্সপ্লোর করি, ঠিক আছে, আমি ভীষণ ভীষণ খেতে ভালোবাসি। তো যেখানে যাই আমি ফুড সবার আগে দেখি। আমি এই পুরো যত মার্কেট আজকে ঘুরলাম, যত খাওয়ার জায়গা দেখলাম, এই পার্টিকুলার জায়গাতে, ঠিক এই জায়গাটাতেই আমি দেখলাম যে এখানে আরশোলা বিক্রি হচ্ছে, আর টুকটাক আরো যা যা আমি পোকা দেখালাম সেখানে। আর সব চাইনিজরা কিন্তু এগুলো খায়ও না। আমার বন্ধু রয়েছে চাইনিজ নেদারল্যান্ডসে, তারা এগুলো জীবনে কোনোদিন খায়নি। মানে আমাকে বলেছিল এখানে আসার আগে যে কোনো কোনো জায়গায় হয়তো আমি দেখতে পারি, কিন্তু এটা খুব একটা এমন নয় যেরকম সবাই বলে বাইরে যে এরা মানেই এরকম খায়। এটা কিন্তু সম্পূর্ণ বাজে কথা। মানে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি শেয়ার করছি। কারণ এখানকার যে নর্মাল খাবারগুলো যেগুলো আপনারা দেখছেন, আমি আপনাদের দেখিয়ে খাচ্ছি, সেগুলো কিন্তু মানে জাস্ট অসাধারণ অসাধারণ খেতে। কোনোটা কাঁচা না, কোনোটায় পোকা নেই, খুবই ভালো খেতে। আমি এটা বলছি না যে হয়তো শুধু এখানেই খায় আর কোথাও খায় না। চায়না অনেক বড় একটা দেশ, তো হয়তো অন্য কোথাও এরকমই কোনো একটা ছোটখাটো জায়গায় বা কোনো খুব টুরিস্টিক জায়গায় খেয়েও থাকতে পারে, যেরকম আমরা অনেক ভিডিওতে বা অনেক কিছুতে দেখেছি। কিন্তু সব জায়গায় নয়। মানে আমাদের মধ্যে একটা ধারণা আছে যে চাইনিজ মানেই ভুলভাল খায়, একদমই না। আরেক রকম খাবার খুঁজে পেয়েছি। তো বেসিক্যালি এগুলো হলো স্যালাড টাইপের। এখানে রয়েছে মাছ, আর এটা হলো বোধহয় ছোট ছোট চিকেন। এটাও মাছটাকে হাফ করে কাটা, আর এটা বোধহয় মাছ বা চিকেনকে কিউব কিউব করে দিয়েছে। স্কুইড, অক্টোপাস, এটাকে এখানে সুন্দর করে ভেজে দেবে। এখন অলরেডি একটা ভাজার কাজ চলছে। তো অনেক খাবার দেখলাম, ডিসাইড করলাম এসেছি যখন আজকে, কালকে সকালে শহর থেকে চলেই যাবো, তো কিছু একটা খেয়েই নি। তো আমি নিলাম একদম প্রথমেই যেটা দেখিয়েছিলাম, ডিম আর তোফু। দেখাচ্ছি ভালো করে। তো এটা হলো ডিম, ডিমের ওপর অনেক তেল টেল দেওয়া রয়েছে। আর এটা হলো তোফু, আর তার উপর ওই মশলা আর কি, পেঁয়াজ, স্প্রিং অনিয়ন আর কিছু স্পাইস ছড়িয়ে দিয়েছে। এবার খেয়ে দেখি। দারুণ দারুণ, আমি এরকম কখনো খাইনি। আর টোফুটাও খুব ভালো। একমাত্র এরাই পারে টোফুর ভেতরে টেস্ট দিতে, আমি জানি না কিভাবে। এখন বাজে রাত 9:30 মতো। এখানে ভিড় আস্তে আস্তে বাড়ছে। এই জায়গাটা একদম লাইভ মিউজিক চলছে উপরে। এটা একটা উপরে রেস্টুরেন্ট যেখানে লাইভ মিউজিক চলছে। প্রত্যেকটা রেস্টুরেন্টেই প্রায় লাইভ মিউজিক চলছে। এই যে, আর এরকম মানুষজন বেরিয়েছে, সুন্দর এনজয় করছে। আমার
মনে হয় এটা এখানকার একটা পার্ট অফ কালচার, যে এরকম সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা লাইভ মিউজিক চলবে সব রেস্টুরেন্টগুলোতে, আর মানুষ দেখবে আর বসে বসে খাবে। এই রেস্টুরেন্টের ওপরেও চলছে, আবার নিচেও চলছে। এইদিকে আরো এরম ভিড় কিন্তু সকালে এর 1% ভিড়ও ছিল না, এখন যেরকম ভিড়। যাই ভিতরে গিয়ে একবার দেখি কত ভালো নাচানাচি চলছে আর কিরকম মিউজিক চলছে। এটা বেশ ইন্টারেস্টিং লাগলো। যাচ্ছি ভিতরে।那这样时间，我代表爸爸车吧，全体员工敬礼认别，欢迎大表哥同现的手贵宾。别说先说。就和我一样是否在外漂泊流浪？我要变得更珍惜你的妩媚，你的肌肉这样会让我心碎。哎，为什么？谁说的？其实我只是快乐手机。দেখলাম সুন্দর লাইভ মিউজিক, ওটা অ্যাকচুয়ালি একটা ওই নাইট ক্লাব টাইপের ছিল, বেশ ভালো লাগলো। সকালে এই জায়গাগুলো একদমই অন্যরকম ছিল, রাতে একদম মানে ডিফারেন্ট একটা জায়গা মনে হচ্ছে। এখানেও লাইভ মিউজিক চলছে, মানে এখানে ভয়ঙ্কর একটা দারুণ নাইট লাইফ। কে বলবে এই জায়গাটা, সকালবেলা আমি এই জায়গাটা দিয়ে এক্সাক্ট জায়গাটা দিয়ে হেঁটেছি, আর আমি এখন জাস্ট চিনতে পারছি না এই জায়গাটাকে। এখানে দুই বন্ধু, একজন ঘুমোচ্ছে আর একজন এই যে এখানে বসে আছে। মুখ দেখি। যাক, চলে এসছি আমি ম্যাগনেট নিতে লিজিয়াং এর। তো এখানে অনেক রকমের আছে, দেখি কোনটা নিই। আমি নিলাম এটা, এটার দাম নিল 20 ইউয়াং। এই হলো দোকানটা, দোকানের ঠিক সামনেই বিমর্ষ মুখে একজন বসে আছে। কি ব্যাপার, চোখের ওপরে স্টিকার কে লাগালো? চোখের ওপরে স্টিকার কে লাগিয়েছে এগুলো? দেখি দেখি, দাঁড়াও। আরে কে লাগাচ্ছে তোমার চোখের উপরে? বাবা, দিখাও দিখাও, মুখটা দিখাও। এই এগুলো খায় না, দিখাও 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 দেখি। বাবা বাবা, কি সুন্দরী মুখ, কি সুন্দরী মুখ। চলো আমার সাথে, চলো চলো আমার সাথে, চলো চলো। যাবে না? আচ্ছা ঠিক আছে, খুব দুঃখ পেলাম। এখানে একজন বসে আছেন। আপনারা আমার লাস্ট ভিডিওতে দেখেছিলেন যে আমি হারবিং ছিলাম, আপনাদেরকে সেখানে আমি দেখিয়েছি সাইবেরিয়ান টাইগার, আইস ফেস্টিভ্যাল আর দারুণ একটা সুন্দর চার্চ। যারা যারা দেখেননি আমার আগের ভিডিও অবশ্যই দেখুন, আশা করি ভালো লাগবে, এনজয় করবেন। তো আমি হারবিং থেকে এই সিটিতে কি করে এলাম এবার আমি সেটা আপনাদেরকে বলছি। আমার এই শহর অবধি আসার জার্নিটা কিন্তু ছিল একটু লম্বা। আগের দিন মানে জানুয়ারির 4 তারিখে আমি প্রথমে ট্রেনে করে হারবিন থেকে আসি শেংয়াং অবধি, এবং সেখান থেকে আমার ফ্লাইট ছিল এই শহর মানে লিজিয়াং অবধি। তারপর ফ্লাইট থেকে নেমে একটা ট্যাক্সি করে আমি পৌঁছাই লিজিয়াং এর এই পুরনো শহরে। এখানে এই দোকানগুলো এখন বন্ধ হচ্ছে, আর এই যে দরজাগুলো এগুলো কিন্তু একটা একটা করে লাগাচ্ছে, মানে এই যে এখানে একটা দরজা আর এখান থেকে একটা একটা করে দরজা নিয়ে এরম ভাবে লাগাবে, লাগিয়ে বন্ধ করবে।
মানে এরকম ভাবে পুরো প্রপার সেট করছে দরজাটাকে। খোলার সময় এরকম একটা একটা করে খুলবে, বেশ ইন্টারেস্টিং এটা। দুটো দরজা লাগিয়েছে, এখন আরো নিয়ে আসবে হয়তো। আবার দেখা হবে পরের ভিডিওতে আপনাদের আরো নতুন কিছু দেখাবো আমি এখানে। তো ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।